নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সিবিআই আর্চিকর কাণ্ডের তদন্তভার নিয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে। 13ই অগস্ট কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত নেয়। তার পরের দিনে দিল্লি থেকে সিবিআই আধিকারিকরা এসে আর্চিকর কাণ্ডের তদন্ত শুরু করেন। তারপর কেটে গেছে 1 মাসেরও বেশি সময়। সিবিআই আধিকারিকরা দিল্লি থেকে কলকাতায় এসে প্রথমে টালা থানায় গিয়ে তদন্তের নথি সংগ্রহ করেন। তারপর ছোট ছোট দলে ভাগ হয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেন। সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে কথা বলেন, আরজিকর হসপিটালে গিয়ে ফরেন্সিক নমুনা ম্যাপিং ইত্যাদি করেন। ধৃত কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেই সঞ্জয় রায়, তাকে তারা নিজের হেফাজতে নিয়ে এসএসকেএমে গিয়ে মেডিকেল পরীক্ষা করিয়ে সিজিও কমপ্লেক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। 15ই অগস্ট, যেদিনকে ঠিক আগের দিন আর্চিকরে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা, প্রথমবার আর্চিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তারা তলব করে। সন্দীপ ঘোষ প্রায় 2 সপ্তাহের উপর নিয়মিত ডেলি প্যাসেঞ্জারি করেছেন। সিজিও কমপ্লেক্সে সকালে যেতেন, 11-12 ঘন্টা পর কার্যত বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে আসতেন, পরের দিন আবার যেতেন। এর মধ্যে একদিন 7 সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই আধিকারিকেরা যান। 1.5 ঘন্টার বেশি সময় তাদের বাইরে অপেক্ষা করতে হয়। তারপর তারা সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন। এরপর 2রা সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে হেফাজতে নেয় সিবিআই। বর্তমানে তিনি জেল হেফাজতে আছেন। সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় এবং আরো 4 জনের পলিগ্রাফ পরীক্ষা করা হয়। ইতিমধ্যে তদন্তভার নিয়ে নেন সীমা পাহুজা নামে একজন সিবিআই অফিসার, যিনি হাথরস কাণ্ডের তদন্ত করেছিলেন। মনমোহন সিং জমানায় এবং নরেন্দ্র মোদী জমানায় 2বারই তিনি স্বর্ণ পদক পান। সিবিআই অফিসার হিসাবে তার ট্র্যাক রেকর্ড খুব উজ্জ্বল এবং যারা খবরাখবর রাখেন তারা জানেন যে সীমা পাহুজা এমন একজন অফিসার যিনি সমস্ত রকম প্রভাব মুক্ত হয়ে অপরাধীদের ধরবার জন্য তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যান। এই রকমই তার ক্রেডেনশিয়াল। সেই জন্যই মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী জমানায় 2বার তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য। সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিস পরীক্ষা আবেদন করেছিল সিবিআই। আদালত সঞ্জয় রায়ের মত জানতে চায়। সঞ্জয় রায় রাজি না হওয়ায় এই নার্কো অ্যানালিসিস পরীক্ষা করা যাচ্ছে না। সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেছে, সলিসিটর জেনারেল তাতে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করছেন। 1, ফরেন্সিক নমুনা সংগ্রহ এবং ফরেন্সিক রিপোর্ট তাদেরকে সন্তুষ্ট করেনি। এখন তো খবরে কাগজে আমরা জানতেই পেরেছি যে সিভিক ভলেন্টিয়াররাও এই ফরেন্সিক নমুনা সংগ্রহের কাছে গিয়েছে। প্রথমত, মৃতার শরীরের ফরেন্সিক নমুনা সংগ্রহ করবে একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং ক্রাইম সিন এক্সপার্ট, তারা থাকবেন সঙ্গে। সিভিক ভলেন্টিয়ারদের এখানে কি কাজ বোঝা যায় না। এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার ওই সময় দপ্তরে উপস্থিত থাকলেও তিনি না গিয়ে তার থেকে পদমর্যাদায় ছোট এমন অফিসারকে পাঠিয়েছিলেন ফরেন্সিক নমুনা সংগ্রহের জন্য। তুষার মেহতা আদালতে বলেছেন যে তিনি এইমস বা অন্য কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান থেকে আবার ফরেন্সিকের রিপোর্ট আনবেন। ক্রাইম সিন অল্টার করা হয়েছে, এই অভিযোগ সিবিআই করেছে এবং সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু অসন্তোষ প্রকাশ করেনি। তারা সিবিআই কে কোনো ডাইরেক্টিভস দেয়নি।
তারা শুধু আরো একটা স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছে। সিবিআই তিলোত্তমার বাবা মাকে নিয়ে আর্জি করে গিয়েছিলেন, ওখানে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আবার কথা বলেছেন, নির্যাতিতার বাবা মাও ছিলেন, দফায় দফায় তারা আর্জি করে গেছেন এবং অনেকের বয়ান আবার ক্রস চেক করা হচ্ছে, টেলিফোনের কল রেকর্ড, টাওয়ার লোকেশন। সঞ্জয় বিগত 6-7 মাস ধরে কার কার সঙ্গে কথা বলেছে, কি কি কথা বলেছে, সে কি সত্যি পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, সে কি নিয়মিত নিষিদ্ধ পল্লী গমন করত, সে কি মৃতদেহের সঙ্গে সহবাস করত এবং ভারতে যে সমস্ত ভিডিও নিষিদ্ধ সেগুলো নাকি তার মোবাইলে পাওয়া গেছে, খবর পাওয়া যায়, এগুলো সব ভেরিফাই করা হচ্ছে। এবং সূত্র মারফত এটা বেরিয়ে এসছে, কলকাতা পুলিশের হেফাজতে থাকাকালীন সঞ্জয় দোষ স্বীকার করেছিল, বলেছিল ফাঁসি হলে দিন ফাঁসি আমায়। সিবিআই এর হেফাজতে সঞ্জয় কিন্তু দোষ স্বীকার করেনি। সে বলেছিল যে একজন তার ভর্তি ছিল, তাকে দেখবার জন্য সে নাকি গিয়েছিল, কিন্তু অত গভীর রাতে সেমিনার হলে সে কেন গিয়েছিল সেটাই তদন্তকারীদের তদন্তের বিষয়। এবং সঞ্জয় রায়ের ঢোকা এবং সঞ্জয় রায়ের বেরোনোর ফুটেজ সিবিআই পেয়েছে, কিন্তু তারপরে কি ঘটলো তার কিন্তু কোনো ফুটেজ নেই। সঞ্জয় কি ধর্ষণ করে খুন করেছে নাকি মৃতদেহের সঙ্গে ধর্ষণ করেছে, এই বিষয়গুলোর জট কিন্তু এখনো কাটেনি। আর সিবিআই তদন্তভার গ্রহণ করেছে ঘটনা ঘটার 96 ঘন্টা পরে। যেভাবে ফরেন্সিকের নমুনা সংগ্রহ করা হয়েছে, যেভাবে আর একটা ময়না তদন্তের কোনো সুযোগ না রেখেই তড়িঘড়ি দেহ সৎকার করে দেয়া হয়েছে, যেভাবে সমস্ত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তালা থানার এক আধিকারিক ময়না তদন্তের টিমকে বলেছেন যে বিশেষ কারণে এখনই ময়না তদন্ত করতে হবে, যেখানে নির্দেশ আছে যে বিকেল 4টের পরে ময়না তদন্ত করা যায় না। এসব পরতে পরতে সন্দেহ তৈরি করে রেখেছে কলকাতা পুলিশ। কেন টালা থানার ওসি বেসরকারি হসপিটালের দরজায় দরজায় ঘুরলেন ভর্তি হওয়ার জন্য? আমি আগেও বলেছি, আবার বলছি, দেখুন আপনার শরীর খারাপ হতে পারে, আপনার মনে হতে পারে আমাকে এক্ষুনি ভর্তি হওয়া প্রয়োজন, কিন্তু সেই বিষয়ে ফাইনাল কলটা নেবেন চিকিৎসকরা। আপনি একটা নার্সিংহোমে গেলেন, সেখানে ডাক্তাররা বললেন না না আপনার কোনো ভর্তি হওয়ার প্রয়োজন নেই, আপনি একটু ওষুধ খান, বাড়িতে থাকুন। আপনি সন্তুষ্ট হলেন না, আর একটা জায়গায় গেলেন, সেখানেও আপনি একই প্রেসক্রিপশন পেলেন, আচ্ছা তাও ভালো। আরেক জায়গায় গেলেন, সেখানেও আপনি একই প্রেসক্রিপশন পেলেন। আরে আপনার তো ডাক্তারবাবুদের উপর বিশ্বাস রাখতে হবে, সবাই আপনাকে ভর্তি নিতে চাইবে না এমন তো কোনো কথা নেই। নিশ্চয়ই আপনার শারীরিক সমস্যা এমন পর্যায়ে ছিল না যে আপনাকে তৎক্ষণাৎ ভর্তি নিতে হবে, সেই জন্যই ডাক্তারবাবুরা নেননি। আর তাছাড়া তো ভর্তি না নেওয়ার আর কোনো কারণ আছে বলে সহজ বুদ্ধিতে আমাদের মনে হয় না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে বললেন, কি অডাসিটি, আমার পুলিশকে ভর্তি নেয়নি, কথা বলেছে ওদের সাথে। তো এসব চলছে। সুপ্রিম কোর্টের টালা থানার ওসির শুনানির দিন যাওয়ার কথা ছিল, তিনি বোধহয় যাননি। আমি তার শরীর খারাপ হয়ে থাকলে আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। সঞ্জয় রায়ের মেন্টরের অনেকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। প্রশ্ন হচ্ছে খুনটা কোথায় হয়েছে, খুনের মোটিভ কি, 2 একজনই কি অপরাধী না আরো অনেকে ছিলেন। আশা করব দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে সিবিআই অনেকটা পরিষ্কার করে জানাতে পারবে যে কোথায় খুন হয়েছিল, খুনের মোটিভ কি, অপরাধী একজন না অপরাধী অনেকজন। দেখুন এই তদন্তে ইডি ঢুকেছে, কারণ
এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টকে হাতিয়ার করে সরকারি চিকিৎসা ব্যবস্থায় যদি দুর্নীতি হয়, সেটা সরকারি অর্থের অপচয় এবং সরকারি অর্থ দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির বেনিফিশিয়ারি কারা? সেই দুর্নীতির টাকাগুলোকে কি করা হয়েছে? বিদেশে পাচার করা হয়েছে, নাকি শেল কোম্পানি খুলে বাইরে পাঠিয়ে হাওলার মাধ্যমে নিয়ে এসে বিনিয়োগ করা হয়েছে, সাদা করা হয়েছে? সেই টাকা কি আবার রিয়েল এস্টেটে বিনিয়োগ হয়েছে? যেমন ওই কয়লার টাকা ওষুধ ব্যবসায় বিনিয়োগের একটা খবর আমরা পেয়েছিলাম, 500 কোটি টাকা, আনন্দবাজার পত্রিকাতেই খবরটা বেরিয়েছিল। তাহলে স্বাস্থ্য দুর্নীতির টাকা কার কার কাছে গেছে? বিদেশে কি পাচার হয়েছে? এগুলো ইডি খুঁজে বার করবে। আর তিলোত্তমার খুন এবং খুনের মোটিভ এবং কারা জড়িত এবং কোথায় খুন হচ্ছে সেটা হচ্ছে সিবিআই এর তদন্তের এখতিয়ার। দুর্নীতির তদন্তটা করবে ইডি। তারা ইতিমধ্যেই ঢুকে পড়েছে এবং অভিযান চালাচ্ছে অনেক জায়গায়। এবং অনেকে বলছেন যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, খাদ্য শিক্ষা দুর্নীতির অঙ্ককে ছাপিয়ে যাবে। এই দুর্নীতির বহর এতটাই যে খবর আসছে চমকে দেওয়ার মতো খবর। টাকার বিনিময়ে অনার্স পাশ করানো, চ্যাট জিপিটি খুলে পরীক্ষা দেয়। আপনার মনে আছে তৃণমূলের এক চিকিৎসক নেতা তার ছেলে এমবিবিএস ফাইনাল পরীক্ষা দেবে, ইনভিজিলেটর থাকতে পারবে না, নিদান দিয়েছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মানুষের শরীর নিয়ে মানে মর্গে বেওয়ারিশ লাশ পাচার, অঙ্গ প্রত্যঙ্গ পাচারের চক্র। 2001 সালে আর্চি করে একজন জুনিয়র ডাক্তার মারা গিয়েছিলেন, রহস্য মৃত্যু, আত্মহত্যা না খুন এখনো জানা যায়নি। এবং অনেকে যেটা বলেন যে হসপিটালে যৌন চক্র চলতো, সেটা ধরা পড়ে গিয়েছিল, মানে ধরে ফেলেছিলেন ওই চিকিৎসক। তিনি ওই চক্রে সামিল হতে চাননি, প্রবল মানসিক চাপ দেওয়া হয়েছিল তার উপর, তাই নাকি বাধ্য হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। আবার অনেকে বলেন আত্মহত্যা নয়, কোল্ড ব্লাডেড মার্ডার। এখন স্বাস্থ্যক্ষেত্রে তো অধুনা অনেক নাম শোনা যাচ্ছে। গিটার বাদক, তার সঙ্গী সাথীরা সবাই একসময় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। প্রভাবশালীর অতি ঘনিষ্ঠ হওয়ার জন্য তারা স্বাস্থ্যক্ষেত্রে ছড়ি ঘোরান। আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক সোমা মুখোপাধ্যায় কিছুদিন আগে তিনটে প্রতিবেদন করেছিলেন এবং সেই প্রতিবেদনে যে কথাগুলো বলেছেন সেগুলো 100% সত্যি বলে মনে হয়। দেখুন, সোমা মুখোপাধ্যায় দীর্ঘদিন স্বাস্থ্যক্ষেত্র নিয়ে রিপোর্টিং করেছেন। উনি জানেন অলিতে গলিতে আনাচে কানাচে কি দুর্নীতি হয়। তিনি একটা লিখেছেন যে যিনি মেঘের আড়ালে লুকিয়ে থাকেন, বলেছেন যে ও তো স্বাস্থ্যটা বোঝে না, আমি যেমন বলি ও তেমন ভাবে চলে। তাহলে প্রকৃত স্বাস্থ্যমন্ত্রী কে এই রাজ্যে? যিনি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নন, সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠতার জন্যই তিনি বকলমে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বটা পালন করেন। এটাই তো অভিযোগ, পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। তিনি সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নন, কিন্তু তাকে ডাইরেক্টলি আপনি টানতে পারবেন না, কিন্তু তিনি মেঘের আড়ালে লুকিয়ে থাকেন। সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার সুবাদে তিনি ছড়ি ঘোরান, আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা কার্যত তার হাতের পুতুল। তিনি যা বলেন সেটা তারা করতে বাধ্য, অন্যথা হলে শাস্তির খাড়া নেমে আসবে। এই তো স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা। এই বিষয়গুলো জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রকাশ্যে তুলত, এই আশঙ্কা থেকেই লাইভ স্ট্রিমিং করতে দেয়নি নবান্ন। যেখানে প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং হয়, মুখ্যমন্ত্রী মনোলগ দিয়ে চলেন, একে বকেন, একে ভৎসনা করেন, এটা করতে হবে সেটা করতে হবে বলেন,
বাংলার আমলাকুল কার্যত গৃহবৃত্তের মতো হ্যাঁ 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 করতে থাকে। পাল্টা প্রশ্ন, অপ্রিয় প্রশ্ন তো দূরে থাক, পাল্টা কথা বলতে পারে না মুখ তুলে। আর সেখানে জুনিয়র ডাক্তারও তো ওই চেনা পথের পথিক আর বাঁধাগতের বাজনাদার নয়, তারা স্বাস্থ্যক্ষেত্রকে দুর্নীতির আঁতুড়ঘর বলে যা পরিচিত সেটা ভাঙতে চাইছেন, সাফাই চাইছেন, এবং তারা রাজ্যের প্রশাসনিক প্রধানকে ছেড়ে কথা বলবেন না। এরা মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন, তার উপদেষ্টারা জানেন, মুখ্য সচিব জানেন, স্বরাষ্ট্র সচিব জানেন, ডিজি জানেন, সবাই জানেন। তাই মুখ্যমন্ত্রী যাতে বিড়ম্বনায় না পড়েন সেই জন্যই লাইভ স্ট্রিমিংটা করতে দেয়নি। কারণ এমন প্রশ্নের মুখে তাকে পড়তে হতো এবং লাইভ স্ট্রিমিং হলে রাজ্যের মানুষ দেখতেন, মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারতেন না এবং রেগে মেগে হয়তো তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যেতেন। যে 2019 সালে জুন মাসে এনআরএস এ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির পর পরিস্থিতি জটিল হওয়ায় মুখ্যমন্ত্রী নবান্নে সাদরে ডেকে তাদের সাথে কথা বলেছিলেন, লাইভ স্ট্রিমিং হয়েছিল। এবার তো করলেন না। ওই এমন প্রশ্নের মুখে হতে হতো প্রশাসনকে, তার কোনো জবাব ছিল না তাদের কাছে, এবং রাজ্যবাসী জেনে যেত যে স্বাস্থ্য মন্ত্রক, মুখ্যমন্ত্রী, প্রশাসন জুনিয়র ডাক্তারদের তোলা প্রশ্নের জবাব দিতে পারছে না, বেইজ্জত হতে হতো। সেই জন্যই লাইভ স্ট্রিমিংটা করলেন না, এটাই হচ্ছে কারণ, আর কোনো কারণ নেই। তা সিবিআই তদন্তভার নেওয়ার পরে তো 1 মাসের বেশি হয়ে গেল, স্ট্যাটাস রিপোর্ট দেবে তারা। শুনুন, তারা তদন্তে ঢিলেমি করছে আমি মানতে রাজি নই। 100 ঘন্টার ঘটনার 100 ঘন্টা পরে তারা তদন্ত হাত দিয়েছে। ইতিমধ্যে সলিসিটর জেনারেল বলেছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, ক্রাইম সিন অল্টার হয়েছে। এই পরিস্থিতিতে সিবিআই কিভাবে তাড়াতাড়ি এই তদন্তের কিনারা করবে? এত কায়েমি স্বার্থ, এত পরস্পর বিরোধী বয়ান, এর থেকে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা খুব সহজ কাজ নয়। তবে আমার বিশ্বাস সিবিআই করবে। সংবাদ মাধ্যমে কিছু কিছু বেরোচ্ছে, কিন্তু আমার মনে হয় যে অধিকাংশ এখনো বেরোয়নি। খুব ভালো হয়েছে, সিবিআই শুড রিমেইন টাইট-লিপড। যদি এগুলো বেরোতে থাকে তাহলে কিন্তু অপরাধীরা সতর্ক হয়ে যাবে। একটা খবর বেরিয়েছিল যে একটা বিদেশি সিম থেকে সন্দীপ ঘোষকে ঘটনার দিন অনেকবার ফোন করা হয়েছিল, মানে বিদেশ থেকে সেই সিমটা নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে এখানকার হ্যান্ডসেটে বলে চালানো হয়। তাহলে বিদেশি সিম হলে সেই সিম কে ব্যবহার করছেন চট করে কিন্তু ট্র্যাক করা সম্ভব নয়, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ লাগবে। আমার মনে হয় সিবিআই সেটা উদ্যোগ নিয়েছে। রহস্য খুব গভীরে আছে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় তিলোত্তমাকে প্রাণটা দিতে হয়েছিল। আক্রোশে এবং প্রতিহিংসার শিকার সে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কি জেনে ফেলেছিল তিলোত্তমা, এবং সেটা হয়তো সে বাইরে প্রকাশ করে দেবে বলেছিল। সেই জন্যই তার এই নির্মম পরিণতি, এবং অকালে মেয়েটি চলে গিয়ে আমাদের নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দিল। শারদোৎসব আসছে, আমরা নিশ্চয়ই শাস্ত্রমতে দেবী দুর্গার আবাহন করব। আর এখন তো উৎসব চলছে, স্বাস্থ্য ভবনের দুর্নীতি মুক্ত করার উৎসব। সেই উৎসবের আমরা স্নান করছি, এটাই তো সংকল্প, এটাই তো সংকল্প। এবং জগৎজননীর কাছে আমাদের সবার প্রার্থনা যে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য থেকে বঙ্গবাসীকে মুক্তি দিন। আর হ্যাঁ, অনেকের ব্যবসা মার খাচ্ছে। সম্বৎসরে রোজগার করেন বহু মানুষ পুজোকে কেন্দ্র করে। পুজোকে ঘিরে 50-60 হাজার কোটি টাকার অর্থনীতি।
ধাক্কা তো কিছুটা লেগেছেই, কিন্তু মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের শাস্তি সুনিশ্চিত করতে হলে যে ত্যাগ স্বীকার করতে হয়, আমার মনে হয় বাংলার মানুষ সেইটুকু ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত। তারা প্রস্তুত, নইলে ছাত্রদের এই আন্দোলন এত স্বতঃস্ফূর্ত মানুষের সমর্থন পেত না। জুনিয়র ডাক্তাররা আন্দোলনের পুরো ভাগে আছেন এবং তাদের প্রত্যক্ষ এবং নৈতিক সমর্থন জানাচ্ছেন কোটি কোটি বঙ্গবাসী। অনেকে বলছেন যে শহুরে আন্দোলন, গ্রাম বাংলায় প্রভাব পড়েনি। দেখুন, আন্দোলনটা শুরু করে শহরের মানুষ, সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। অতীতেও আমরা দেখেছি, নন্দীগ্রামেও দেখেছি, সিঙ্গুরেও দেখেছি। তারা হয়তো শহরের মানুষ হয়তো ভোট ব্যাংক হিসাবে খুব দামি নয় শাসক দলের কাছে, কিন্তু তাদের ইনফ্লুয়েন্স, তাদের অভিঘাত কিন্তু সর্বত্র পড়ে। একটু সময় লাগে, কিন্তু পড়ে। আবার অনেকে বলছেন যে মুসলমান ভাই বোনেদের সেরকম প্রত্যক্ষ ভূমিকা তো নেই আন্দোলনে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম সারিতে আছেন এমন কিছু তরুণ প্রজন্মের চিকিৎসক যারা কিন্তু মুসলমান সম্প্রদায়। নামগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবে। এবং বহু আমাদের কন্যা সম মেয়েরা, তারা ধর্মে মুসলমান, মাথায় দেখলাম আভায়া রেখে, তারাও কিন্তু অবস্থান মঞ্চে আছে এবং তাদের বাকি সতীর্থদের সঙ্গে রাত জাগছে। সুভাষ মুখোপাধ্যায় কবে লিখে গিয়েছিলেন, রাস্তায় রাস্তা দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষদাকে খুব পছন্দ করতেন। আবেগের আতিশয্যে সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, ওই স্বৈরাচারী বামফ্রন্টের হাতে আছে ক্ষমতা, নিপীড়িত মা বোনেদের পাশে আছে মমতা। ৯ দশকের গোড়ার দিকে সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন। যদি সুভাষ মুখোপাধ্যায়, পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায় আজকে বেঁচে থাকতেন, তার লেখনী যদি সচল থাকতো, তিনি অনুতাপ প্রকাশ করতেন ওই লাইনগুলো লেখার জন্য।